আচ্ছা, একটা ক্লাসে যদি হায়ার ম্যাথের সকল এমসিকিউ ট্রিক্স আমরা জানতে পারি তাহলে বিষয়টা খুব দারুণ হইতো না? এরকমই একটা ব্যাপার ঘটতে চাইতেছে। সো আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের অমিয় ভাইয়া অ্যান্ড আজকে এসএসসি ২৬ ব্যাচের জন্য খুবই স্পেশাল একটা ক্লাস। কারণ আজকে মোটামুটি ইউজফুল যতগুলো এমসিকিউ ট্রিক আছে, যেটা হায়ার ম্যাথে আমরা ইউজ করতে পারি, সেগুলো সব আমি তোমাকে শিখাই দিব এবং কিছু, কিছু এক্সেপশন থাকতে পারে সেগুলো আমি আপডেট করে দিবনে, কোনো অসুবিধা নাই। সো এই এমসিকিউ গুলা কিন্তু প্রতি বছরই বোর্ডগুলাতে আসে এবং এই ট্রিকগুলো যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু খুব ইজিলি তুমি এমসিকিউ গুলা খুব অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবা। ঠিক আছে? আদারওয়াইজ এগুলা কিন্তু একটু লেন্দি এমসিকিউ। ঠিক আছে? সো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 2 দিয়ে, অর্থাৎ বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রা দিয়ে। এখানে শুধুমাত্রই আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন এই চ্যাপ্টারটার এই ম্যাথটাতেই কাজ করব আমরা। ঠিক আছে? এছাড়া কোনো এমসিকিউতে ওই ক্যালকুলেটরে মান টান বসায় ভাগশেষ বা দোগলা ভাই তোমরা পারো। এখন এগুলো আসলে দেখা সময় নষ্ট করতে চাই না তোমাদের। তো এটা মোটামুটি কার্যকর, বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে এখানে দেখো x-2 x+3 আছে, রাইট? সো এইরকম ফাংশন, এরকম ভগ্নাংশ থাকলে বা ভগ্নাংশের হরে উৎপাদকগুলো এরকম থাকলে কাজটা হয়, আদারওয়াইজ হয় না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যদি নিচে নিচে যেই হরটা আছে সেখানে যদি এরকম থাকতো, লেটস সে x² - 2 থাকতো, তাইলে কিন্তু আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবো না। তারপর ধরো x-2 হোল স্কোয়ার থাকতো, তাহলেও আমি ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবো না। আর ট্রিকটা অনলি টাইপ 1 যেটা তোমার বইয়ে আছে, অর্থাৎ কোনো স্কোয়ার নাই, ভেতরে স্কোয়ার নাই, এটার জন্য খাটে। এখন গুড নিউজ ইজ এমসিকিউ তো অলওয়েজ এই টাইপটাই আসে। অন্য টাইপ আসলে তোমার ব্যাড লাক, বুঝছো? বাট মোস্টলি এটাই আসে। সো আমরা এটা সলভ করি। ঠিক আছে? সো এখানে আমরা যে রুলটা অ্যাপ্লাই করব সেটার নাম হচ্ছে থামস রুল। হ্যাঁ? এখন আমি যেই ভগ্নাংশটা আছে ওটা লিখি। তো থামস রুল কিভাবে অ্যাপ্লাই করতে হয় ভাইয়া? থামস রুল অ্যাপ্লাই করতে হয় থাম দিয়ে ঢাকতে হয়। যেমন এখানে ২ টা উৎপাদক আছে, রাইট? ২ টা উৎপাদক আছে। তো আমি চাচ্ছি যে এইটার ভ্যালু বের করতে। তো এইটার নিচে কত আছে? x-2। তাহলে নিচে যেটা থাকবে ওইটা ইকুয়াল টু 0 ধরে x এর একটা ভ্যালু বের করে নিয়ে আসবা। x এর একটা ভ্যালু বের করে নিয়ে আসবে। x এর মান পাইলাম আমরা 2। তাহলে এইখানে আমরা এক কাজ করি, মানটা বসাবো। এখন থাম্বস রুল কেন বলে জানো? কারণ তুমি যার থেকে 2 পাইছো ওটাকে থাম্ব দিয়ে ঢেকে দিবা। মানে এখান থেকে 2 পাইছো না ভ্যালু, এখানটা ঢেকে দাও এবং বাকি সব জায়গায় 2 বসাও। তাহলে 4x এর জায়গায় বসবে 2 - 3, এখানে 2 + 3, এখন এখানে যা আছে সেটা লেখো x-2। এটাই থাম্বস রুল। এখন ক্যালকুলেট করলে কি x-2 এর উপরে কি আছে বের হয়ে আসবে না? দেখো বের হয়ে আসে কিনা? এখানে কত? ৪ দুগুণা ৮, ৮ থেকে ৩ মাইনাস হবে, নিচে ৩ আর ২ যোগ করলে ৫, এখানে x-2। তাহলে এটা কত হয়? ৮ থেকে ৩ গেলে ৫, রাইট? তাহলে ৫ আর ৫ কাটাকাটি করলে উপরে থাকে 1। তাহলে x-2 এর উপরে কত আছে? 1, দ্যাট মিনস a এর ভ্যালু আমরা পাচ্ছি 1। এখন সেম জিনিসটা আমরা যদি b এর জন্য বের করি, তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাবো? -3 পাবো না? তাহলে সেম এখানে -3 বসাবো। 4 - 3 আর x এর জায়গায় এখানে বসবে -3 - 2। যার থেকে পাইছো তার মধ্যে মানটা বসাবা না, অর্থাৎ এটা ঢেকে দিবা। এটা নন এক্সিস্টেন্ট আরকি। এখন এটা হিসাব করি আমরা। এখানে কত আসে দেখো? ৩ × ৪ = ১২, এটা হবে -15। নিচেও দেখো হবে -5 × x+3। তাহলে এটা কাটলে কত থাকে? ৩ × ৫ = ১৫, ৩। তার মানে b এর মান পাচ্ছি আমরা ৩। সো এটার আনসার হচ্ছে ১ ও ৩। এখন কোনো ম্যাথে ধরো নিচে x প্লাস সামথিং আছে, ধরলাম সেটা a সংখ্যাটা, উপরে আসলো 5, কাটাকাটি করে নিচে আসলো 2। তাহলে এটা আনসার কত হবে ভাইয়া? আনসার হবে কিন্তু 5/2। মানে এটাকে উপরে এভাবে লিখবা, 5/2 ডিভাইডেড বাই x প্লাস a। কেমন? মানে ভগ্নাংশ থাকলে এভাবে লিখে দিবা। এগেইন এই রুলটা শুধুমাত্র কাজ করে এই টাইপটার জন্য, মানে স্কোয়ার টয়ার না থাকলে। এন্ড এটাই তোমার এমসিকিউতে আসে। আই হোপ তুমি করছো, করে দেখছো। কিছু, কিছু অঙ্কে দেখবে এরকম আছে x² - 64, বা ধরো x² - 49, বা x² - 36। এটাতে ওই রুলটা এপ্লাই করা যায়। কিভাবে? মানে এটাকে চাইলে 64 মানে কি 8 স্কয়ার না? সো এটাকে লেখা যায় x² - 8 স্কয়ার, সেটাকে লেখা যায় x + 8 × x - 8। এরপর রুলটা এপ্লাই করা যায়। এটাকে কি লেখা যায়? x + 7 x - 7। এটাকে কি লেখা যায়? x + 36 x - 6। তখন কিন্তু ২ টা আলাদা, আলাদা উৎপাদক বা ফ্যাক্টর হয়ে যাবে। তখন কিন্তু রুলটা এপ্লাই করতে পারবা। তো এইটা এমসিকিউতে আসে, আমি দেখছি ২-১ টা বোর্ডে আসছে। তো এখানেও থাম্বস রুলটা একটু চালাকি করে এপ্লাই করা যায়। এরপর আসি আমরা ধারার ক্ষেত্রে। এখন ধারার ম্যাথগুলোর মধ্যে না খুব একটা ট্রিক আসলে এপ্লাই করার জায়গা নাই।
যেমন এটার সাধারণ অনুপাত বের করতে বলছে, সো এগুলা আসলে মানে ধারাটা আর কি বের করে নিবা আর কি। যেমন 0.23 এখানে পৌনপুনিক আছে, সো এটা রিপিট হবে 0023, এটা হবে তোমার 0.00, তাই না? এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, কারণ আমরা জানি যে 0.23 পৌনপুনিক থাকার অর্থ হচ্ছে এটা রিপিট হতে থাকবে, রাইট? তো 232323 এটা রিপিট হতে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে সাধারণ অনুপাত কি হবে? এটা দিয়ে এটাকে জাস্ট ভাগ দিবা, ঠিক আছে? এটা আই থিঙ্ক 0.01 হবে। ওকে, এখন এখান থেকে একটা এমসিকিউ মাঝে মধ্যে আসে, লাইক তোমাকে 0.23 দিয়ে জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া 0.23 এর মূলদীয় ভগ্নাংশ বা রেশনাল ফ্র্যাকশন আকারে লেখো, তখন তুমি জাস্ট ঠিক হবে, এটা তুমি সবাই জানো, তাই একটু মনে করাই দিই। ধরো 0.23 পৌনপুনিক আছে মানে কি 23, সেটা রিপিট হতে থাকবে, তাই না? So, অনেকবার 23232323 লিখবা ক্যালকুলেটরে, লিখে যদি ইকুয়াল চাপ দাও তাহলে ও তোমাকে ফ্র্যাকশন বা ভগ্নাংশের মানটা দিয়ে দিবে। সো এই দুইটা জিনিসই মোটামুটি কাজে লাগে। এন্ড এখানে খুব বেশি জিনিস আমি পাই নাই যে এমসিকিউর জন্য তুমি ট্রিক এর মতো কাজে লাগাইতে পারবা। ঠিক আছে, চ্যাপ্টার 7 এ খুব একটা বেশি কিছু নাই। সাধারণ অনুপাত যে 0.231 0.00231 0.000000231 এইভাবে আর কি, মানে যতগুলা রিপিট ততগুলা শূন্য দিতে হয় আর কি, তাই না? আচ্ছা, একটা ম্যাথ আমি লিখছিলাম, হুম, এই যে এই একটা ম্যাথ আমরা চাইলে করতে পারি। যদি তুমি দেখো কখনো, এটা আসলে একটু মানে অতটাও ইম্পর্টেন্ট না, বাট অনেকে আছে না অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায়, তাদের জন্য আর কি। সো এই ম্যাথটা নর্মালি আমরা যদি চিন্তা করি যে এইটার সাধারণ অনুপাত আর এর মান যদি 0.1 হয়, আর এর মান যদি 0.1 হয়, তাহলে এটার অসীমতক সমষ্টি কত হবে? অসীমতক সমষ্টি হবে, এখানে হবে প্রথম পদ ইন্টু 10/9। তাহলে এখানে প্রথম পদের ভ্যালু কত? 1 না? তাহলে 1 ইন্টু 10/9 মানে আনসার 10/9। এটা কখন কাজে লাগবে ভাই? যখন তুমি ধরো কলেজ অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা, যদি ক্যালকুলেটর অ্যালাউ না করে, কিছু কিছু বছর ক্যালকুলেটর অ্যালাউ করে, কিছু কিছু বছর ক্যালকুলেটর অ্যালাউ করে না, তাই না? তখন এস ইনফিনিটি এ বাই 1 মাইনাস আর এর মান ধরো 0.1, সো এটা 10/9 এভাবেও আসে। এখন এটা ধরো অন্য কোনো নাম্বার দিয়েও আসতে পারে, সো তখন কাজে লাগে। এটা এটা তখনই কাজে লাগে যদি তোমার ক্যালকুলেটর নিয়ে প্রবলেম থাকে, ঠিক আছে? জাস্ট কথার কথা আর কি, ক্যালকুলেটর না থাকলে এই টাইপেরটা আসে আর কি। এসএসসি পরীক্ষাটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখন ত্রিকোণমিতির বেলায় বেশিরভাগ অঙ্কই কিন্তু আমাদের ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়, তাই না? যেমন আমরা যদি বলি যে এই রাশিটার থিটার মান কত, তাই না? So, আমরা চাইলে এটা ক্যালকুলেটরে খুব ইজিলি সলভ করতে পারি। আমি যদি তোমাকে একটু দেখাই, এই ক্যালকুলেটরে আমরা জাস্ট ফাংশনটা তুলবো, হ্যাঁ, বা রাশিটা তুলবো। ফার্স্টে আছে আমাদের cos থিটা, তাই না? তাহলে আমরা একটা চলক ধরবো, তাহলে আলফা চেপে লেটস সে আমরা এক্স দিব, এক্সটাকে আমরা থিটার মতো কনসিডার করবো। প্লাস আমরা লিখবো আলফা দিয়ে, আচ্ছা না, আগে তো আলফা না, আগে সাইন লিখতে হবে, সাইন ফাংশন, দেন আলফা দিয়ে এক্স। তুমি যদি এখানে ওয়াই দাও, এখানে দুই জায়গায় ওয়াই দিও, ঠিক আছে? তারপর আলফা চেপে ক্যালকে চাপলে ইকুয়াল সাইনটা আসবে, দেন তুমি √2 চাপবা, ঠিক আছে? দেন তুমি √2 চাপবা। এখন তুমি যদি শিফট চেপে ক্যালক বাটনে চাপ দাও, তাহলে এটা একটা সলভ দিবে তোমাকে, তারপর তুমি ইকুয়াল চাপ দিবা। দেখো এক্স এর মান আসতেছে 45, অর্থাৎ এখানে 45 ডিগ্রি যদি বসাই তাহলে আমাদের ভ্যালুটা আসবে কি, মানে এই রাশিটা সিদ্ধ হবে, তাই না? থিটার মান যদি 45 হয় তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে যায়। এখন তুমি একটু মিলাই, আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করি। cos 45 এর মান কত ভাই? 1/√2, তাই না? sin 45 এর মান কত ভাই? 1/√2। সো আমরা যদি দুইটাই 1/√2 1/√2 যোগ করি, লসাগু কত হয়? √2। তাহলে এটা কত হয়? 1 + 1 উপরে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2/√2। 2 কে কি লেখা যায়? √2 ইন্টু √2, আর নিচে একটা √2 আছে, এটা কাটা, তাহলে আনসার থাকে √2। তার মানে রাইট হ্যান্ড সাইড √2 মিলে যাচ্ছে। ওকে, সেটা চাইলে এভাবে তুমি একটা ইকুয়েশন সলভ করতে পারো ক্যালকুলেটরে তুলে, ঠিক আছে? এখন দেখো আমার ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে, হ্যাঁ। এখন আমি যে শিফট চেপে মোডটাকে লেটস সে রেডিয়ান করে দেই, এবার যদি ইকুয়াল চাপি, কত দিব? 2 দিলাম, কেউ নিচ্ছে। তো এখন যে ভ্যালুটা আসছে, এটা কিন্তু রেডিয়ানের ভ্যালুটা আসছে, হ্যাঁ। সো এখন কিন্তু আর 45 আসতেছে না। সো তুমি একটু খেয়াল রাখবা ভাই যে ক্যালকুলেটর কি মোডে আছে, হ্যাঁ। তাহলে আমি যদি আবার একটা ডিগ্রি মোডে ফেরত নিয়ে যাই, ইকুয়াল চাপ দেই, সে কিন্তু আবার আমাকে 45 দিচ্ছে। সো অপশনগুলা রেডিয়ান মোডে থাকলে তুমি ডিগ্রিতে ক্যালকুলেট করে রেডিয়ানে কনভার্ট করে নিও, ঠিক আছে?
ওকে, সো এটাই আর কি। তো ত্রিকোণমিতির মধ্যে যতগুলো অঙ্ক আছে মানে ইকুয়েশন টাইপগুলো তুমি ক্যালকুলেটরে তুলে ওই শিফট চেপে ক্যালক চেপে ইকুয়াল চাপলে সলিউশন চলে আসবে। কিছু একটা 0 1 2 3 কিছু একটা ভ্যালু দিয়ে দিও, ও তোমাকে ওর আশেপাশে ভ্যালু দিয়ে দিবে। ওকে? তো ত্রিকোণমিতি মোটামুটি বেশিরভাগ অঙ্ক তো এরকমই হয়। তো এটা তুমি চাইলে করে ফেলতে পারো। মানে এখানে আরেকটা জিনিস আমি একটু করাবো তোমাকে। সেটা হচ্ছে ধরো মাঝে মধ্যে এমন কিছু অঙ্ক থাকে না? যে ধরো 1500 ডিগ্রি বা 1565 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ছে। তাই না? এটা আই থিংক সবাই জানো। সো এটা আমি তাও তোমাকে একটু বলে দেই। এখন দেখো, এটা যেন অনেক বড় একটা অ্যাঙ্গেল, তাই না? মনে রাখবা ৩৬০ এর চেয়ে যদি বড় হয়, ৩৬০ এর চেয়ে যদি বড় হয় তাহলে ওগুলাকে ৩৬০ দিয়ে ভাগ দিবা। হ্যাঁ, রিজনটা তোমাকে আমি বলি। ৩৬০ মানে কি? ঘুরে এসে যেখানে ছিল সেখানেই ফেরত চলে আসছে, তাই না? সো আমরা যদি ১৫০০ আরে রন করি ১৫৬৫ চাপতেছি। এটাকে 360 দ্বারা ভাগ দেই, তাহলে দেখো 4.34 আসে। মানে ৪ টা পূর্ণ সংখ্যা আসে। এটার মানে কি ভাই? এটা মানে এই যে ১, এই ২, ৩ আর সে চতুর্থ ভার ঘুরে এখানেই আসতেছে। তাই না? এখন তুমি এক কাজ করো ১৫৬৫ সরি ৩৬০ ইন্টু ৪ করো। তুমি ৪ পূর্ণ সংখ্যা পাইছো। আসছে কত? ১৪৪০। আসছে কত? ১৪৪০। এটা মানে হচ্ছে যে 360 ইন্টু 4। হ্যাঁ? এখন তুমি ১৫৬৫ থেকে এটা যদি মাইনাস করো তাহলে আসে ১২৫ ডিগ্রি। ঠিক আছে? তার মানে সে ৪ বার ঘুরে এখানে আসছে এবং আরো ১২৫ ডিগ্রি গেছে। হ্যাঁ? ১২৫ ডিগ্রি মানে কি? মানে এখন আরেকটা চতুর্ভাগ যদি সে ঘুরে তাহলে ৯০ যাবে। তাহলে কত থাকে? ১০০ আর ১০, ২০, ৩০, ৩৫ ডিগ্রি। দ্যাট মিনস এটা কোন চতুর্ভাগে পড়ল? সেকেন্ড চতুর্ভাগে পড়ল, তাই না? এটা আরেকভাবে করা যায়। তুমি চাইলে সবাইরে ৯০ দিয়ে ভাগ দাও, সেটাও হয়। সেটা আই থিংক আরেকটু বেটার হবে। এটা যেহেতু ১২৫ চলে আসে, তাই একটা নিয়ম শিখতে পারো। এইভাবে করা যায়, তখন একটু ক্যালকুলেশন বেশি। আরেকটু ইজি ওয়ে হচ্ছে তুমি যদি এটাকে ৯০ দিয়ে ভাগ দাও। ৯০ দিয়ে ভাগ দাও। ৯০ টাও দিয়েও দেখায় দিই। ১৫০০ তোমার যেটা ভাল লাগে তুমি ওইটাই করো, হ্যাঁ? ৯০ দিয়ে ভাগ দিলে ১৭.৩৮ তাহলে পূর্ণ সংখ্যাটা কত আসে? ১৭, রাইট? তাহলে তুমি ১৭ ইন্টু ৯০ করবা, আসে কত? ১৫৩০। ঠিক আছে? ১৭ ইন্টু ৯০ করলে। তাহলে এটা হচ্ছে ১৭ ইন্টু ৯০ এর ভ্যালু। তাহলে ১৫৩০ ৪০ ৫০ এ ৩৫ ডিগ্রি, তাই না? ৩৫ ডিগ্রি। এখন তুমি ১৭ বার হিসাব করো। হিসাব করো। ১৭ র মধ্যে ওই যে ৩৬০ এর হিসাব আসলে ঘুরে ফিরে আসবে। দেখো, একটা জিনিস বুঝা, হ্যাঁ? যে এটা কিন্তু প্লাস, তাই না? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে এই যে ঘুরলো এখানে কয়টা ৯০ আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা। তার মানে ৪ টা ৯০ ঘুরলে সে যেখান দিয়ে ঘুরে সেখানে আসে। তাহলে ৪ এর গুণিতক বা ৪ এর মাল্টিপল হইলে কি সেখানে এসে শেষ করবে না? মানে বুঝা যাচ্ছে এই যে ৪ যদি হয় এখানে শেষ হয়, আবার ঘুরে ৫, ৬, ৭, ৮, ৮ ও কিন্তু এখানেই হয়। আবার ঘুরে ১২ ও এখানে হবে, ১৬ ও এখানে হবে। সো ৩৬০ এর হিসাব কিন্তু তোমার আশাই লাগতেছে, তাই না? এখন ১৭ মানে কি? ১৬ র পরে আরো ১ যাবে এবং তার সাথে কি এটা একটা সূক্ষ্ম কোণ না, অ্যাকিউট অ্যাঙ্গেল। সো এটা কিন্তু চতুর্ভাগ ক্রস করে যাবে না। সো এটা হবে তোমার সেকেন্ড চতুর্ভাগ। ওকে? তো ৯০ দিয়ে ভাগ দিয়েও করতে পারো। বাট ওই যে ৩৬০ এর হিসাবটা মাথায় রাখো যে ৪ বার ঘুরলে তো যেখানে শুরু হয় সেখানেই আসে। সেখানে যেই নাম্বারটি আসবে ওখানে ৪ এর গুণিতক কয়টা আছে? এখানে ১৬ পর্যন্ত ৪ এর গুণিতক আছে। সো আমি হিসাবে একটা হিসাব করলেই হচ্ছে। তো আমি যেহেতু জানি যে ১৭ র মধ্যে ৪ এর গুণিতক ১৬ আছে, তাহলে আমি ১৬ র পরে ১৭ ১ কাউন্ট করব। এই যে ১৭ ১ কাউন্ট করছি, তারপরে আর কত একটা সূক্ষ্ম কোণ গেছে। যেটা তোমার পছন্দ হয়। বাট আই থিংক জিনিসটা বুঝছো কিভাবে করা লাগে। এখন তোমার কাছে যেটা সোজা লাগে তুমি সেটা করতে পারো। এটা তোমার ইচ্ছা। এখন আসি সম্ভাবনার কিছু একটা ট্রিকে, শর্টকাট ট্রিক। বাট বেশিরভাগ সম্ভাবনা অঙ্ক হচ্ছে কোয়েশ্চেন বুঝে আনসার করতে হয়। বুঝছো? এখানে শর্টকাটের খুব একটা স্কোপ আমি পাই নাই। বাট দেন এগেইন একটা জিনিস সেটা হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা। হ্যাঁ? স্যাম্পল পয়েন্টের সংখ্যাটা। এটা কিভাবে বের করতে হয়? এখন বলছে একটা মুদ্রাকে ২ বার নিক্ষেপ করছে। হ্যাঁ? তাহলে একটা মুদ্রাকে যদি আমি একবার নিক্ষেপ করি, একটা মুদ্রা, রাইট? কয়েনকে আমি একবার নিক্ষেপ করলে ২ টা নমুনা বিন্দু আসে, স্যাম্পল পয়েন্ট আসে, হেড আর টেইল, তাই না? ২ টা। আমি যদি একটা কয়েনকে আবার নিক্ষেপ করি তখনও ২ টা স্যাম্পল পয়েন্টই আসবে। তাহলে আমি যদি ২ টা মুদ্রাটাকে ২ বার নিক্ষেপ করি তাহলে ২ টা ২ টা করে স্যাম্পল পয়েন্ট আসে না? এগুলো জাস্ট গুণ করে দিবা। তাহলে টোটাল নমুনা বিন্দু আসবে ৪ টা। ৩ টা যদি হইতো ৩ টা কয়েন টস করলে করছি না? এইচ, এইচটি, এইচটিএইচ, এইচটিটি, টিএইচএইচ, টিএইচটি, টিটিএইচ, টিটিটি ৮ টা, তাই না? করছি। এখন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যখন তোমাকে বলবে যে ধরো একটা ছক্কা বা একটা ডাইস আর ২ টা মুদ্রা নিক্ষেপ করা হলো। ওটাও বের করা খুব ইজি। ছক্কায় নমুনা বিন্দু কয়টা ভাই? ৬ টা। ডাইস ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়েনে কয়টা? ২ টা।
তারপর 2টা কয়েন যদি হয় তাহলে আরো 2টা, তাহলে এই সবগুলা গুণ করে দিবা। তাহলে কত হয়? 6 দুগুণা 12, 12 দুগুণা 24, তার মানে টোটাল নমুনা ক্ষেত্র হবে 24টা। আবার ধরো বললো 2টা ছক্কা নিক্ষেপ করছো, তাহলে 6 6 36। তারপর বললো ধরো আর কি বলতে পারে, ধরো এই যে বলতে পারে 2টা ছক্কা আর একটা মুদ্রা, তাও হবে। কোনটা আগে কোনটা পরে ডাজন্ট ম্যাটার, সব খালি গুণ করে দিবা। তাহলে 6 6 36, 36 দুগুণা 72, বুঝছো? তাহলে নমুনা বিন্দুটা এভাবে হচ্ছে জাস্ট গুণ করে দিবা। হ্যাঁ, যতগুলা কেস বলবে সবগুলার প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়ালি কয়টা করে নমুনা বিন্দু হয়, স্যাম্পল পয়েন্ট, এটা তুমি জানো, জাস্ট গুণ করে দিবা, খতম। ওকে, কোশ্চেন নাম দিতাম না, বাট কেন যে দিতে আচ্ছা, এখন অক্ষের দূরত্ব যদি কথা বলে, অক্ষের দূরত্ব, দূরত্ব মানে কি ভাইয়া? অক্ষের দূরত্ব মানে কি ভাই? অক্ষের দূরত্ব মানে হচ্ছে ভাই যে এটা যদি আমার অক্ষ হয়, এন্ড লেটস সে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা কোন অক্ষ থেকে কোন দূরত্বে আছে। হ্যাঁ, তো এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, এবং এটার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই হয়, তাহলে তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এই ডিস্টেন্সটা ওর এক্স অ্যাক্সিস থেকে দূরত্বকে মিন করতেছে। এখন এইটা বেসিক্যালি কি, একটু এই পাশে আসো, এটা কি ওয়াই অক্ষের দূরত্বটা না? তাহলে এই ভ্যালুটা কি বেসিক্যালি ওয়াই না? এই দেখো, এটা রাইজ না, এটা উঠছে না, ওয়াই না? আবার ভাই তুমি ওয়াই অক্ষ থেকে দূরত্বটা চিন্তা করো, এটা বেসিক্যালি কি এই যে এই ভ্যালুটুকু না? এই ভ্যালুটুকু বেসিক্যালি কি এক্স না? তাহলে এটার মান কি এক্স না? তাই না? এখন ঘটনা হচ্ছে বিন্দুটা যদি এইখানে থাকে, এইখানে তো স্থানাঙ্ক মাইনাস এক্স মাইনাস ওয়াই, রাইট? স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটটা নেগেটিভ হইতে পারে, বাট দূরত্ব কিন্তু ভাই নেগেটিভ হবে না। তার মানে এইটা কি, এটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব না, এটা হবে মডুলাস অফ মাইনাস এক্স। কেন? কারণ দূরত্ব তো নেগেটিভ হয়। তুমি কি বলবে যে -5 মিটার দূরত্বে আছে? কেউ একজন থাকতে পারে, বাট ইন জেনারেল তো হবে না, তাই না? এন্ড এইটুকু যদি চিন্তা করো, সেটা কি হবে? এটা কোন অক্ষ? এক্স অক্ষ থেকে দূরত্ব, তাই না? তাহলে এটার ভ্যালুটা কত হবে? ওয়াই মাইনাস ওয়াই, বাট মাইনাস ওয়াই তো আনসার হবে না, মডুলাস অফ মাইনাস ওয়াই। কেন? দূরত্ব। ওকে, যদি স্থানাঙ্কর কথা বলতো, কোঅর্ডিনেটের মান হইতো, ওটা কিন্তু প্লাস হতে পারে মাইনাস হতে পারে, বাট দূরত্ব বা ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, ইজি জিনিস, বাট খেয়াল রাখো এটা আর কি, এই জন্য এটা দেখানো আর কি। তারপর ধরো বলছে তোমাকে এই দুইটা রেখার ঢালের গুণফল কত। এখন একটা সরল রেখা থেকে ঢাল বা স্লোপ বের করতে হলে y ইকুয়াল টু mx প্লাস সি ফরম্যাটে নিতে হয়, রাইট? আমরা এটাকে কি করতাম, আমরা এখানে লিখতাম এক্স প্লাস 10টাকে রেখে দিয়ে -5y-কে পক্ষান্তর করতাম, দেন 5 দিয়ে সবাইকে ভাগ দিতাম, সেটা হয়তো 1/5 ইন্টু এক্স, এটাকে 5 দিয়ে ভাগ করলে হয়তো 2, এটা হয়তো y, তাহলে এটা ঢাল হয়তো 1/5, তাই না? বাট এটা থেকে আরেকটা ইজি ওয়ে আছে, আমি এই সরলরেখার সমীকরণটা হুইচ ইজ এটা, ফরম্যাটটা খেয়াল করবা, ডান পাশে 0 থাকবে, তাহলে এখানে ঢালের মানটা কি হবে? এখানে ঢালের মানটা আমরা একটা ট্রিক দিয়ে চাইলে বের করতে পারি। সো ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে ভাই একটা মাইনাস সামনে, উপরে হচ্ছে এক্স এর সহগ বা এক্স এর কোএফিসিয়েন্ট, নিচে হচ্ছে ওয়াই এর সহগ। তাহলে দেখো, মাইনাস দিলাম, এক্স এর সহগ কত? 1, ওয়াই এর সহগ কত ভাইয়া? -5, তাহলে এটা কত আসতেছে? 1/5। ওকে, এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে? সরলরেখার সমীকরণে এক পাশে 0 আনতে হবে, আরেক পাশে সবকিছু থাকতে হবে, আর নাহলে এই তো চিহ্ন নিয়ে গ্যাঞ্জাম বাঁধবে, বুঝছো? আমরা এটা ট্রাই করি, এটা আমরা ফার্স্টে নর্মালি করি 5x প্লাস 12 সমান 2y। সো আমরা 2 দিয়ে সবাইকে ভাগ করলে এটা হবে 5/2x, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে ঢাল আসতেছে কত? 5/2। আমরা এখন ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে দেখি তো, মাইনাস দিব, তাহলে এখানে ডান পাশে 0, তাহলে এখন এই সমীকরণটা ইউজ করব, x এর সহগ 5, y এর সহগ -2, তাহলে কত আসতেছে? 5/2। ওকে, কম লাগবে আর কি, মাইনাস দিয়ে x/y এর সহগ, শেষ, এতটুকু। এখন আমাদেরকে বলছে ঢাল দ্বয়ের গুণফল বের করতে, সো 1/5 আর 5/2 গুণ করলে কত হয়? 5 5 কাটা যাবে, সো হাফ হবে, তাই না? এই তো, মানে গুণ ভাগ যোগ বিয়োগ যা ইচ্ছা করতে বলো, এগুলো তো কোনো বিষয় না, বাট ঢালের ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট এটা ইউজ করতে পারো, ওকে? যদি ভালো লাগে বা মনে রাখতে পারো, মনে রাখতে পারলে নর্মালটা ইউজ করে সমস্যা নাই।
তারপর বলছে রেখাদ্বয় পরস্পর লম্ব হইলে। এখন দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের ঢালের গুণফল সবসময় -1 আসে, তাই না? তাহলে প্রথম সরল রেখাটার ক্ষেত্রে আমি যদি -7টাকে এই পাশে পাঠাই, এটা হয়ে যায় +7, আর এই পাশে 0, বাট -7 এর যদিও কোনো কাজ নেই, x আর y এক পাশে থাকলেই হচ্ছে। তাহলে প্রথম সরল রেখার ঢাল কি? মাইনাস দিয়ে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ কত? -1 ইনটু দ্বিতীয়টার ঢাল কিভাবে বের করব আমরা? দেখো, দ্বিতীয়টার ঢাল হচ্ছে এটা এখানে আনলে না আনলে একই কথা আর কি, সমস্যা নাই। x মাইনাস দিয়ে সূত্র, এটা কিন্তু সূত্রের মাইনাস, x এর সহগ 3, y এর সহগ হচ্ছে k ইকুয়াল টু -1। তাহলে এটা হবে কত? 2, এটা হবে -3/k ইকুয়াল টু -1। সো উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিই আমরা, আর কেটাকে এই পাশে নিয়ে গেলে এখানে হবে কে, মানে এটা +1 আর এটা হবে 3 দুগুণা 6। তাহলে কে এর মান আমরা পাচ্ছি 6। আচ্ছা, এরপর আসি, আচ্ছা এখানে টপিক দেখাবো আমি, এটা দেখাই তোমাদেরকে, ওয়েট। হচ্ছে অক্ষের ছেদাংশের সমীকরণ। হ্যাঁ, অক্ষের ছেদাংশের সমীকরণ, সেই জিনিসটা এখন তোমাকে আমি দেখাই। ধরো একটা সরলরেখার সমীকরণ যদি এরকম থাকে, x প্লাস by প্লাস c সমান 0, এটা আমরা একটা টাইপ শিখছি। একটা আমরা টাইপ শিখছি y ইকুয়াল টু mx প্লাস c। মানে আমরা চাইলে আমরা সব সরলরেখাকে এরকম ফরম্যাটিং করতে পারি, রাইট? ফরম্যাটিং করতে পারি। ঠিক সেরকমই একটা ফরম্যাট হচ্ছে আমাদের x বাই a প্লাস y বাই b সমান 1, যেখানে x এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এই সরলরেখাটা x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ a, 0 বিন্দুতে ছেদ করছে, আর b কার নিচে? y এর নিচে, তার মানে এটা y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করছে। আমরা যেটা ফিগার আঁকাই, এবং এটা লেটস সে এই সরলরেখাটা সমীকরণ, এই সরলরেখাটা সমীকরণ। হ্যাঁ, তো এটা এসেনশিয়ালি কি মিন করে? যেটা যে x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে এটার ভ্যালু হচ্ছে a, 0, এটা y অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে সেটার ভ্যালু হচ্ছে 0, b। এটা প্লাস মাইনাস এনিথিং আসতে পারে। সেটা দিয়ে লাভটা কি? এটা দিয়ে লাভ হচ্ছে ভাই, ত্রিভুজের ক্ষেত্রফলের কিছু এমসিকিউ আসে, যারা তোমাকে বলতে পারে যে ভাই ধরো 5x প্লাস 10y সমান ধরো কত? সমান 5। হ্যাঁ, এই সমীকরণটার, বা সমান 5 মাইনাস 6 আসতে পারে, যে এই সমীকরণটার অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা তৈরি করে সেটার ক্ষেত্রফল কত, মানে অ্যাক্সিস সাথে যে ট্রায়াঙ্গেলটা করে ক্ষেত্রফলটা কত, এরকম কিন্তু প্রচুর আসে তোমাদের, তাই না? তো এটাকে তুমি অক্ষের ছেদাংশ ফরম্যাটে নাও বা অ্যাক্সিস ইন্টারসেপ্ট ফরম্যাটে নিতে পারো। তা আমি অ্যাক্সিস ইন্টারসেপ্ট ফরম্যাটে একটা জিনিস জানি যে ভাই ডান পাশে 1 আছে সবসময়, ডান পাশে সবসময় 1 আছে। তার মানে আমার এই ধ্রুবপদ বা কনস্ট্যান্ট টার্মটাকে টার্গেট হচ্ছে এটাকে 1 যে বানাইতে হবে যেমনিই হোক। তাহলে এখানে যা থাকবে তাই দিয়ে ভাগ দিবা, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এখানে যা থাকবে তা দিয়ে সবাইকে ভাগ দিবা। তাহলে x ডিভাইডেড বাই কত আসে? 1 আসে। আর এখানে y ডিভাইডেড বাই কত আসে? 1, 2 আসে, তাই না? আর এখানে আসতেছে কত? 1। তাহলে এখন x বাই 1, এখন y এর সাথে তো 2 আছে একটা সহগ, তাই না? বাট সূত্রে খেয়াল করো, y এর সাথে কিন্তু সবসময় সহগ হিসেবে +1 এর থাকতে হবে, x এর সাথেও সহগ হিসেবে +1 থাকতে হবে। অর্থাৎ +1 বাদে এই ফরম্যাটে আর কোনো কিছু সহগ বা কোএফিসিয়েন্ট রাখা যাবে না। সো ইন দ্যাট কেস আমরা কি করব? আমরা কিছু করব না। আমরা এটার সাথে যদি কিছু থাকে, মনে রাখবা সাথে যদি কিছু থাকে ওইটাকে নিচেরটার নিচে পাঠিয়ে দিবা। কারণ আমরা জানি এটা যখন ওই পাশে আনবা তার মানে হাফ মানে কি উল্টা করে 2 গুণ, তাই না? তার মানে এটা অ্যাকচুয়ালি 2y হবে। y বাই হাফ মানে কি? 2y, রাইট? সো এইভাবে ফরম্যাটিং করবা। এন্ড লেটস সে একটা এক্সাম্পল দেই, ধরো এখানে আসছিল হচ্ছে আমার ধরো -x প্লাস y বাই 2, ধরো একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এটা কিন্তু অক্ষের ছেদাংশ ফরম্যাট আমি বলতে পারবো না। তাহলে কখন বলতে পারবো ভাই? যখন আমি এটাকে লিখবো x ডিভাইডেড বাই -1 আর y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1। মানে x এর আগে +1 থাকতে হবে, নিচে কি আছে ওটা যা ইচ্ছা থাকুক, কোনো সমস্যা নেই।
ওকে, আর আমরা সেমটাও বলতে পারি, এখানে ধরো এক্স মাইনাস ওয়াই বাই 5 সমান 1 আছে, তো এটাকে তোমার লিখতে হবে এক্স বাই 1, এখানে মাইনাসটা রাখা যাবে না, এখানে লিখবো প্লাস ওয়াই বাই 5 সমান -5 দিতে হবে, হ্যাঁ, মানে মাইনাসটা নিচে নিয়ে আসবা, সোজা কথা গেল। আচ্ছা, তাহলে আমরা আমাদের ম্যাথে আসি। তাহলে এখান থেকে যদি ফিগার আঁকাই, আমরা ফিগার তুমি না আঁকাইলেও হইতো, বাট কেন আঁকাইছি তোমাকে বোঝানোর জন্য বলতেছি। তো এটা এক্স অক্ষকে 1,0 বিন্দুতে ছেদ করছে, রাইট? আর এটা ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করছে। এখন ভাই একটা মজার জিনিস দেখো তো, এখান থেকে এইটুকু, এটা কি ত্রিভুজের ভূমি না, উইচ ইজ 1 এক্স অক্ষের ভ্যালু? এটা কি ত্রিভুজের উচ্চতা না, উইচ ইজ ওর ওয়াই অক্ষের ভ্যালু হাফ? ত্রিভুজের ক্ষেত্রফলের ভ্যালু কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট। বেসের ভ্যালু কত? এক্স, এক্স এর ভ্যালু কত? 1, হাইট কত? হাফ। তার মানে এই যে এই দুইটা ভ্যালু, এটার সাথে যদি হাফ গুণ করি তাইলে তো ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে চলে আসে। ভাই যদি মাইনাস থাকে, মাইনাস নিবি না, দূরত্ব তো নেগেটিভ হয়। তো এই ফরম্যাটে নিয়ে তুমি জাস্ট নিচের গুলা গুণ ইন্টু হাফ, এটাই তোমার ক্ষেত্রফল ত্রিভুজে। এটা কিন্তু খুব ইজিলি আমরা চাইলে ক্ষেত্রফলটা বের করে নিয়ে আসতে পারি। সো আমাদের এটা খুব কমন একটা কোয়েশ্চেন ফেস করতে হয় যে 3টা বিন্দু দিয়ে বলে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। এখন তুমি চাইলে যেটা ফর্মুলা দিয়ে করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বাট একটা ইজি ট্রিক আছে ত্রিভুজের ক্ষেত্রে সেটা খাটানো যায়। সেটা হচ্ছে একটা বিন্দুকে আমরা যদি 0 করে দেই তাহলে কিন্তু ক্ষেত্রফলটা খুব ইজিলি বের করা যায়। যেমন আমি ধরো এই এ বিন্দুটাকে আমি 0, 0 করে দিলাম জোর করে। তাহলে 0, 0 করতে হইলে আমার এই 2 থেকে কি করতে হবে? 2 কমাইতে হবে, রাইট? তাহলে আমি সবগুলা বিন্দুর ভুজ থেকে বা x এর ভ্যালু থেকে 2 কমায় দিব। যেহেতু এখানে 2 কমায় 0 হইছে, তাহলে এখানে 2 কমালে 4 থেকে 2 গেলে কত থাকে? 2 থাকে। আর তোমার হচ্ছে সি বিন্দুটার জন্য 6 থেকে 2 গেলে কত থাকে ভাইয়া? 4 থাকে। ওকে, এইবার আসো y এর ভ্যালুতে। দেখো 3 থেকে 0 হইলে আমার কি করা লাগছে? -3 করা লাগছে না? -3 করা লাগছে না? আচ্ছা, তাহলে এইবার আগে যেমন -2 করা লাগছে, এবার করা লাগছে -3, রাইট? তাহলে 5 থেকে -3 যদি করি আমরা, 5 থেকে 3 কমায় দেই, তাহলে কত থাকে? 2 থাকে, তাই না? আবার 3 থেকে 3 কমায় দিলে কত থাকে ভাইয়া? 0 থাকে। ওকে, কনভার্ট হইলো। এখন আমাদের ক্ষেত্রফলের ভ্যালুটা কি জানো? হাফ ইন্টু এখানে দেখো ভুজ ইন্টু কোটি, মানে 2 ইন্টু 0 মানে 0, মাইনাস, এই মাইনাস সবসময় হবে, কোটি ইন্টু ভুজ, তার মানে 4 দুগুণে 8। এখন ক্ষেত্রফল তো আর মাইনাস হয় না, এটা হচ্ছে মডুলাস হবে, বুঝছো? ক্ষেত্রফল তো আর মাইনাস হয় না, তাহলে এটা কত? 8, 8কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের আনসার আসতেছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ভ্যালু। ধরো এই কোশ্চেনটা বোর্ডে আসছে, সেটা 0, 0 দেওয়াই ছিল, সেটা আসলে খুব ইজিলি সলভ করা যায়। জাস্ট আমরা হাফ লিখবো, তার সাথে গুণ করব কি? এই যে ভুজ ইন্টু কোটি, তার মানে 5 0 0 মাইনাস কোটি ইন্টু ভুজ, তার মানে এটা কত হচ্ছে? 32। তাহলে এটা কত হবে? 32/2, দ্যাট মিনস 16 একক। এখন যদি এরকম কোশ্চেন আসে একটা সেকেন্ড, দেখো এই কোশ্চেনটা হচ্ছে এবিসি 3টা বিন্দু দিয়ে বলছে এই ত্রিভুজের, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 10 একক হয় তাহলে টি এর ভ্যালু কত? এখন এটা কি বের করা যায়? অবশ্যই বের করা যায়। আমরা ধরো এ কে 0, 0 বানাইলাম জোর করে, তাহলে 0, 0 বানাইতে হইলে -2 এর সাথে কি করলে 0 হয়? 2 যোগ করলে, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে 5। আবার সি এর মধ্যে x এর ভ্যালু কি? -1 এর সাথে 2 যোগ করছি, রাইট? সো 2 যোগ করলে কত হবে? 0, 1 হবে, তাই না? এখন চিন্তা করো 1 থেকে 0 বানালে কি করতে হয়? 1 কমাইতে হয়, তাহলে সবার থেকে আমি 1 কমায় দিব। তাহলে 5 - 1 করলে আমি এটা আবার লিখতেছি কেন? 4 হবে, রাইট? এটা হবে 4। তাহলে এখন ক্ষেত্রফলটা কি হবে ভাইয়া? ক্ষেত্রফলের ভ্যালু কিন্তু দেওয়া আছে 10, তাই না? তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু, দেখো ভুজ মানে x ইন্টু y, তাই না? x ইন্টু y বলতেছি, লিখতেছি x ইন্টু y, তাহলে 4 5 20 আর y ইন্টু x। আচ্ছা, এখানে একটা মাইনাস আছে, তাই না? এটা কিন্তু সূত্রের মাইনাস, তো আমি একটু ব্র্যাকেট দিয়েই লিখি। সো এটা থাকতেছে t - 1, রাইট? তাহলে হিসাব করো 20 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস t আর প্লাস 1, এটাকে আমরা করব কি? হাফ ইকুয়াল টু 10। এখন আমরা গুণ করি, হাফটা যদি ভিতরে গুণ হয় এটা হয়ে যাবে 10 এবং এটা হবে মাইনাস, আচ্ছা হাফ ভিতরে গুণ না করে আমরা এক কাজ করি, হাফকে আমরা এই পাশে পাঠাই দিই, তাহলে এটা তো ইজি হয়ে যায়। 20 এখানে থাকছে 20 মাইনাস টি প্লাস 1, তাই না? তাহলে উভয় পক্ষ থেকে এই 20 আর এই 20 কাটা, তাহলে মাইনাস টিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস টিটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস টি, আর টি এর ভ্যালু থাকতেছে 1।
তাহলে কিন্তু এইভাবে আমরা খুব সহজেই ক্ষেত্রফল রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করতে পারি। এখন তোমার ইচ্ছা তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, নাকি তুমি এই ট্রিক দিয়ে করবা, নাকি তুমি নরমালি করবা। সো আমরা এখন ধরো নরমালি এই ম্যাথটা করি। নরমালি আমরা করলে কি করতাম? হাফ দিতাম, তারপরে আমরা বিন্দুগুলা সিরিয়ালি বসায়, বসায় গুণ করে, করে দেখতাম, তাই না? এই যে এটা একটা সিরিয়ালে বসাইতাম। সেটার জন্য বিন্দুগুলোর অবস্থান জানাটা ইম্পোর্টেন্ট। তো ধরো এটা আছে 0, 0 আছে, তারপর এটা হচ্ছে 4,0 আছে, তারপর হচ্ছে 5,8 এ আছে, তাই না? তাহলে 5,8 ধরো এখানে কোনটা? তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ গেলে 0, 0, 5, 8, 4, 0 আবার 0, 0। আবার যদি হিসাব করি আমরা, তাহলে কত আসে? 0, 0, 0, এটা হচ্ছে মাইনাস 0, মাইনাস কত, এটা 4 টা 32, 0, হাফ, সেটাই এগেইন 16ই আসতেছে। সো ইদার ওয়ে তোমার ম্যাথ হবে, বাট তুমি চাইলে ট্রিকটা এপ্লাই করতে পারো। এখন মনে হইতে পারে ভাই ট্রিকে তো সময় বেশি লাগে। না, দুই একটা প্র্যাকটিস করলে দেখবা হাতে চলে আসছে বিষয়টা। হাতে না আসলে করার দরকার নেই। অলরাইট, এরপরে আমরা আসবো অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ। একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে তোমাকে বলবে যে একটা সরল রেখা দিবে, যেটা ধরো এবি হবে, এবং এই এবি এর মাঝে সি একটা বিন্দু থাকবে, যেটা হচ্ছে এবি কে অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইড করছে। এখন ডিভাইডের রেশিওটা কি? m:n। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এইটুকু হচ্ছে m অনুপাত, এখান থেকে এইটুকু হচ্ছে n অনুপাত। তাহলে তোমার কাছে সবসময় মাঝে যেই বিন্দুটা অন্তর্বিভক্ত করছে তার মান জানতে চাবে, তার অবস্থান ভেক্টরের মান জানতে চাবে। এখন দেখো এ এর অবস্থান ভেক্টর বলছে আমাদের স্মল এ, বি এর জন্য বলছে আমাদের স্মল বি। তাহলে এখানে অন্তর্বিভক্ত করলে সূত্রটা হচ্ছে যেই অনুপাতে ডিভাইড করছে, যেই অনুপাতে এম এন, ওটা আমরা নিচে লিখবো m প্লাস n, উপরেও আমরা লিখবো m একটু গ্যাপ দিয়ে প্লাস n লিখলাম। এরপরে আমরা হিসাব করব, দেখো m এর থেকে দূরে কে আছে ভাইয়া? m এর থেকে দূরে আছে b, তাহলে m এর সাথে বসবে b। ভাইয়া n এর কাছে আছে b, দূরে কে আছে a, তাহলে n এর সাথে বসবে a। এটা आंसर হবে na প্লাস mb ডিভাইডেড বাই m প্লাস n। এখন আমরা একটা ম্যাথে অ্যাপ্লাই করি। দেখো এটা অনুপাতটা m:n এর জায়গায় 2:3 দিছে। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দু c এর ভ্যালু বা ইন্টারনালি ডিভাইডিং পয়েন্ট c এর অবস্থান ভেক্টর কি হবে? রেশিও 2, 3, তাই না? তাহলে 2 প্লাস 3, এখানে হচ্ছে 2 একটু গ্যাপ দিয়ে প্লাস 3। এবি সরল রেখা, রাইট? তাহলে এটা হচ্ছে তুমি যদি দেখা একটু ভালো করে চিত্র এঁকে বুঝাই। এবি আর ধরো মাঝে এখানে কোথাও সি বিন্দু আছে, এটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে 2 থেকে দূরে কে ভাইয়া? বি না? তাহলে 2 এর সাথে কি বসবে? বি। 3 থেকে দূরে কে ভাইয়া? এ না? বি আছে এ দূরে, তাহলে এ। তাহলে 2 আর 3 যোগ করলে কত? 5, 3a প্লাস 2b। তাহলে আনসার হচ্ছে নাম্বার ডি। ভেক্টরে এর চেয়ে বেশি আর কোনো ট্রিক আমি মনে হয় না, এগুলো ইউজলেস আর কি। এর চেয়ে বেশি ট্রিক আর কি ইউজ করবো? এই এমসিকিউটা আসে, হ্যাঁ, সেই জন্য এটা দেখাই দিলাম। এরপর আসি আমাদের সবার প্রিয় দুইটা চ্যাপ্টার, দ্বিপদী বিস্তৃতি আর সূচক ও লগারিদম। সো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে দেখো, প্রথমে অনেকগুলা টাইপ আমি করাবো। সো প্রথম টাইপটা দেখো, তোমাকে বলবে যে বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। সহগগুলোর সমষ্টি মানে কি? যতগুলা কোএফিসিয়েন্ট আছে সবগুলা কোএফিসিয়েন্টের যোগফল। এখন তুমি কি করতে পারো? এই 5 এর জন্য প্যাসকেলে ত্রিভুজ করবা, করে লাস্টে সবগুলা যোগ করে দিবা, অথবা ক্যালকুলেটরে 5c0 থেকে 5c5 পর্যন্ত যোগ করবা। একটা সহজ বুদ্ধি আছে, যদি সহগগুলার সমষ্টি জানতে চায়, সহগগুলোর সমষ্টি মানে বিস্তৃতি করে যে সহগগুলো পাবা, যে সমষ্টি জানতে চায়, তুমি জাস্ট চলকের জায়গায় 1 বসায় দিবা। তুমি জাস্ট চলকের জায়গায় 1 বসায় দিবা। কত আসতেছে? না ইজি না? যদি ভাই চলক দুইটা থাকে তখন কি করব? কিচ্ছু না, রুল সেম। তুমি জাস্ট চলকের জায়গায় 1 বসায় দিবা। 729 মেবি এটা আনসার। বুঝছো? এটা কিন্তু এগুলো কিন্তু সব বোর্ডের কোশ্চেন থেকে আমি লিখে দেখে তুলছি, হ্যাঁ। এরপর আসি আমাদের এক্স মুক্ত পদে। এখন এক্স মুক্ত পদ নিয়ে একটা ভিডিও করছি, আমাকে খুব মাতব্বরি করে একজন এসে বলতেছে যে এইটাই করার দরকার কি, এই না সেই না। তো ভাই তোমার যদি মন চায় তুমি তোমার মতো করো, আমি জাস্ট শেয়ার করতেছি। যদি তোমার ভালো না লাগে, তুমি জেনে অবাক হবা যে তুমি চাইলে জিনিসপত্র ইগনোর করতে পারো। ইফ ইউ ডোন্ট লাইক ইট, স্কিপ ইট। মানে সবাই বলে যে আচ্ছা ঠিক আছে, এই এত সূত্র মনে রাখার দরকার কি, আমি জাস্ট আচ্ছা তুমি যদি বসায় বসায় টেস্ট করো কোনটা বসায় লেক্স কাটাকাটি যাবে, আই ডোন্ট গিভ আ অ্যাবাউট ইট। তোমার ইচ্ছা ভাই, তুমি যেমনি ইচ্ছা করতে পারো। আমার এটা ইজি লাগে, আমি এটা আমার স্টুডেন্টদের দেখাই। এখন আমার অনেক স্টুডেন্টের ভালো লাগে, কিছু সংখ্যক স্টুডেন্টের ভালো লাগে না। সো তোমার ভালো না লাগলে তুমি টেনে যাবা, তাই না? শুধু শুধু কথা বলার তো মানে এত এনার্জি টাইম নষ্ট করার দরকার কি? ওকে।
জিনিসটা খুবই সিম্পল। তোমাকে যদি এক্স মুক্ত পদ, এক্স বর্জিত পদ, এক্স ফ্রি টার্মের কথা বলে, তুমি জাস্ট এখানে এই ফর্মুলাটা এপ্লাই করবা। হ্যাঁ, এখন এখানে পি আর কিউ কোত্থেকে আসছে তুমি মনে রাখবা যে যদি একটা বিস্তৃতি থাকে এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে ওর বিস্তৃতিতে এক্স মুক্ত পদের জন্য আর এর ভ্যালুটা হবে হচ্ছে এন ইন্টু পি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এখানে এন ইন্টু পি, ভাইয়া এনটা কি বিস্তৃতির কি যে পাওয়ারটা আছে, তাই না? বাইনোমিয়ালের যে পাওয়ারটা সেটা হচ্ছে এন। পিটা কি? পি হচ্ছে ভাইয়া প্রথম পদের পাওয়ার। তো এখানে আমরা যদি এক্স স্কোয়ার এই ফরম্যাটে লিখি তাহলে প্রথম পদ হচ্ছে 2, তাই না? তাহলে এখানে আমাদের পি এর ভ্যালু কত পাবো? 2 পাবো। আর ডিভাইডেড বাই আছে পি মাইনাস কিউ। তো কিউটা কি? পরের পদের পাওয়ার। তো আমরা যদি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে এন এর মান 5, পি এর মান কত? 2, রাইট? আর দেখো নিচে 2, এই মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস, এবং কিউ এটা কি 1/x আকারে আসে না? তো পাওয়ারটা কি নেগেটিভ না? সেখানে কি -3 বসবে না? তো 5 দুগুণা হইতেছে 10, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 2 যোগ করলে 5, তাহলে আর এর মান কত আসে? 2। তাহলে আমরা এখানে যদি আর এর মান 2 বসাই, 5c2 x স্কয়ার 5 -2 -2/x কিউব টু দি পাওয়ার 2। এখন তুমি দেখো এখানে x কিন্তু কাটা গেছে, x গুলো না লিখলেও চলতো, তোমাকে বোঝানোর জন্য আমি লিখলাম। হ্যাঁ, তুমি জাস্ট x বাদে যে সহগগুলোর আগে মাথায় পাওয়ারগুলো লিখলেও ম্যাথটা হয়ে যেত। ওটা দেখাচ্ছি কেমনে হয়। দেখো এখানে 5 থেকে 3 গেলে কত হয়? 2 গেলে কত থাকে? 3 থাকে। তাহলে 3 দুগুণা 6, তো এখানে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 6। আর এই পাশে হিসাব করে দেখো স্কোয়ার করলে মাইনাসটা চলে যাবে, আর x এর পাওয়ার কত হবে? 3 দুগুণা 6। তো দেখো x কিন্তু কাটা যাচ্ছে। তো আমরা চাইলে এই লাইনটা এইভাবে না লিখে এক্স বর্জিত পদ যেহেতু বের করতেছি, তো আমাদের এক্স গুলো লেখারই দরকার নেই। আমরা শুধু 5cr লিখতে পারি। এখানে এক্স ছাড়া কিছু আছে নাই, তাহলে এটা লিখবই না আমি। এখানে এক্স ছাড়া কি আছে ভাই? -2 আছে টু দি পাওয়ার আর, আর এর মান কত? 2। তাহলে 5cr, আর এর মান কত? 2 ছিল, তাই না? তাহলে 5c2 এর ভ্যালু সম্ভবত 10, তাও একটু চেক করে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে 10, -2 কে স্কোয়ার করলে 4, তাহলে এটা আসে 40। ওকে, বুঝছো? তো চাইলে তুমি মানে যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো। তোমার আসলে কমপ্লিটলি তোমার চয়েস কেমনে করবা, যেটা তোমার ইজি লাগে। এই ফর্মুলাটা জাস্ট হচ্ছে তোমার ওই আর এর মানটা বলে দিবে, যেই আর বসাইলে এখানে তোমার মানে চলকের ইয়ে 0 আসবে আর কি, মানে x টু দি পাওয়ার 0 আসবে আর কি। x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ট্রিক দেখি আমরা। যেমন ধরো, আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখাতে ভুলে গেছি। লেটস সে তোমার এরকম আছে 2 - x/2 টু দি পাওয়ার 5 আছে। তাহলে এখানে x মুক্ত পদের সহগ হবে 2 টু দি পাওয়ার 5। মানে যদি সামনের পদটা ধ্রুব সংখ্যা থাকে, সামনের পদটা ধ্রুব সংখ্যা থাকে, তাহলে এই ধ্রুব সংখ্যার মাথায় টোটাল পাওয়ার বসে দিলে এটা হয়। এটা কেমনে কাজ করে জানো? কারণ চিন্তা করো, এটা যখন বিস্তৃতি করবা প্রথম পদ কি হবে? 5c1, সরি 5c0, প্রথমটা 2 টু দি পাওয়ার 5 মাইনাস 0 এবং -x/2 টু দি পাওয়ার 0, রাইট? সো আলটিমেটলি এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে থাকবে কি? 2 টু দি পাওয়ার 5 থাকবে না। সো এখানে যেই সংখ্যাটা থাকবে ওইটার পাওয়ারই হচ্ছে x মুক্ত পদ। এটা আরো ইজি। হ্যাঁ, এটাও আসে পরীক্ষায়, এটাও আসে। এমন ম্যাথ একবার আসছে যে NC2 = NC3 হলে n এর মান কত? এরকম ম্যাথ যদি আসে তুমি দেখবা NC2 আর NC3 যদি থাকে, বা ধরো NCx = NCy যদি থাকে, তাহলে দুইটা কেস হবে। হয় x = y হবে, x = y তো অবভিয়াস, তখন n গুলা অন্য কোনো হিসাবেই আসতেছে না এটা, অথবা x + y = n। আমাদের কনসার্ন হচ্ছে এটা নিয়ে, কারণ আমাদের এখানে কখনোই x আর y সমান থাকবে না। কিন্তু এরকম ম্যাথ যদি আসে NCx = NCy, তাহলে n এর ভ্যালু হবে জাস্ট এই দুইটার যোগফল 5, তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 5। বুঝছো? অর্থাৎ NC সামথিং = NC সামথিং হইলে জাস্ট এই দুইটা যোগ করে দিবা। ডান। আচ্ছা, এরপর এই অঙ্কটা দেখো। এই বিস্তৃতির পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ যদি সমান হয়, সহগ যদি সমান হয়, হ্যাঁ, এখন পঞ্চম আর ষষ্ঠ পদের মানে এটা যে কোনো সপ্তম অষ্টম পদ, প্রথম দ্বিতীয় পদের সহগ সমান হইলে x, মানে এখানে x চলকের ভ্যালুটা কত সেটা তোমার কাছে জানতে চাবে। সেটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলা আছে তোমার কাছে যে বলে যে সামথিং p তম পদ আর p+1তম পদ। আচ্ছা, এটা কি যে NCr এর ওই r এর সাথে মিলায় ফেলো না, কারণ ওখানে যদি পঞ্চম পদ বলি তাহলে কিন্তু r এর মান 4 হবে। হ্যাঁ, এটা কিন্তু ওই হিসাব না, আগেই বললাম এটা কিন্তু ওই হিসাব না। তোমাকে এখানে যত বলছে তত দিয়ে ক্যালকুলেট করবা, ওই NCR এর হিসাবে যাব না আমরা। ঠিক আছে, বুঝছো? তো আমরা ধরলাম আমাদের জিনিসটা p আর p+1, মানে একটা এবং তার চেয়ে একটা বেশি, এরকম যদি দুইটা পদের সহগ সমান হয়, বেসিক্যালি তোমার ম্যাথ এটা দিয়েই আছে, তাহলে এখানে x চলকের মানটা হবে
পি বাই এন মাইনাস পি প্লাস ওয়ান। তাহলে পিটা কি, যেটা ছোটটা, সূত্রটা কি, পি বাই এন মাইনাস পি প্লাস ওয়ান। তাহলে এখানে ভ্যালু বসাই, এখানে ভ্যালুটা কি হবে, পি, তাই না? পি এর ভ্যালু কি, পঞ্চম পদ, তাহলে পি এর ভ্যালু 5, মানে এক্স এর ভ্যালু। এন, এন এর মান কত ভাইয়া, 10, এন মাইনাস পি প্লাস ওয়ান, তাই না? সূত্রটা কি, পি বাই এন মাইনাস পি প্লাস ওয়ান। তাহলে এটা ভ্যালু কত আসে, 5 ডিভাইডেড বাই 10 থেকে 5 গেলে 5, 5 আর 1 যোগ করলে 6, আসতেছে কত, 5/6। এখন আমরা চলে এটাকে নর্মালি একটু সলভ করি। সো পঞ্চম পদের জন্য কি লিখতাম আমরা, টি আর প্লাস ওয়ান এর সূত্র দিতাম। তাহলে পঞ্চম পদের জন্য কিন্তু আর এর মান 5 না, 4 প্লাস ওয়ান লিখতে হইতো, তাই না? তাহলে এটা কত হইতো, 10c4, প্রথমটা 1 সেটা লেখার দরকার নাই। দ্বিতীয় পদ হইতো x⁴। আর ষষ্ঠ পদের জন্য হইতো 5 প্লাস 1, তাই না? তাহলে দিতাম 10c5, প্রথম পদ লেখার দরকার নেই, দ্বিতীয় পদের 5। এখন বলছে এই দুইটা পদের সহগ সমান। সহগ সমান মানে কি, এটা বেসিক্যালি ইকুয়াল, তাই না? তাহলে আমি যদি বলি যে x⁵ ইন্টু 10c5 ইজ ইকুয়াল টু x⁴ ইন্টু 10c4, তো দেখো এখানে আলটিমেটলি কাটলে এখানে থাকতেছে x, তাহলে 10c5টা দিয়ে 10c4 ভাগ যাবে, তাই না? 10c4 ডিভাইডেড বাই 10c5 যদি করি, ক্যালকুলেটরে বসাই, 10c4 ডিভাইডেড বাই 10c5, দেখো 5/6ই আসে। তাহলে x এর মান কিন্তু আমরা নর্মালি করেও 5 আর 6ই পাচ্ছি। পঞ্চম আর ষষ্ঠ পদ সমান, এটা বলতে পারে সহগ সমান বা সমানও বলতে পারে, এনিথিং, দুইটা পদ সমান যদি হয় তাহলে হচ্ছে তোমরা চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারো। যেখানে এখানে আবারও বলতেছি, পঞ্চম আর ষষ্ঠ পদ হইলে ছোটটা নিবা, অ্যান্ড পঞ্চম পদ মানে আর প্লাস ওয়ান, 4 প্লাস ওয়ান এটা লিখো না, 5 মানে 5ই বসাবা, ঠিক আছে? আর যদি নর্মালি তুমি আর প্লাস ওয়ানের ফর্মুলা দেখো, সেক্ষেত্রে পঞ্চম পদের জন্য 4 বসাবা। দুইটা ডিফারেন্ট ব্যাপার, হ্যাঁ? আমি একটা রিল দিছিলাম, একজন কনফিউজ হয়ে গেছিল যে ভাই এখানে আর এর মান তো আপনার 4 বসানো উচিত ছিল, বাট 4 না, দুইটা ডিফারেন্ট, হ্যাঁ? এই জন্য এটা একটা ট্রিক, আর এটা হচ্ছে রিয়েল থিং আর কি। তারপর মধ্যপদের ম্যাথ। মধ্যপদের ম্যাথ তো আরো সোজা, দেখো মধ্যপদ সবসময় তোমাকে জোড় সংখ্যা দিয়েই বলবে, হ্যাঁ? যেটা তুমি চাইলে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, এখন 4 থাকলে আমরা জানি বিস্তৃতিতে পদ সংখ্যা হয় যেটা পাওয়ার আছে তার চেয়ে একটা বেশি, 5টা হয়, তাই না? তাহলে 5টা পদ মানে 1 2 3 4 5। তাহলে 5টা পদ হইলে মাঝখানের পদটাই কি মধ্যপদ না? তুমি চাইলে এইভাবে বের করতে পারো, অথবা সূত্র দিয়ে বের করতে পারো, n/2 + 1। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 + 1, তার মানে তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যপদ কি হবে, তৃতীয় পদ মানে 2 + 1, তাহলে কি হবে 4c2, প্রথমটা দরকার নাই, দ্বিতীয়টার পাওয়ার x/2 হোল স্কয়ার। এখন তোমাকে যদি মধ্যপদের সহগ বের করতে বলে, x² বাদে যা আছে সবই তার সহগ। কেমন, পারবো? ওকে, তো মধ্যপদের কনসেপ্ট বোঝা গেল। এরপর আসি আমরা এরকম একটা রাশি দিয়ে বলি, বিস্তৃতিতে x এর সহগ কত। এই বিস্তৃতিটাতে x এর সহগ কত, তাহলে আমরা এখান থেকে x এর সহগটা কিভাবে বের করতে পারি? দেখো আমরা চাইলে, আচ্ছা এটা তো বিস্তৃতি করার দরকার নাই, রাইট? এটার বাইনোমিয়ালটার বিস্তৃতি করতে হবে, এক্সপ্যানশন করতে হবে। তো আমরা কাজ করি, এটাতে গুণ করে দিই। তার মানে কি, এই 3 এর সাথে পুরোটা গুণ হবে, x এর সাথে পুরোটা গুণ হবে। সেটাকে আমরা লিখতে পারবো 3 × 1 - x⁸, মাঝে প্লাস আছে, প্লাস x × 1 - x⁸, তাই না? এখন ভাই খেয়াল করো, x এর সহগ চাইছে, তাই না? তাহলে আমাদের এমন ভাবে বিস্তৃতি করতে হবে যেন x টা আসে, তাই না? x টা আছে, শুধু x লাগবে, তাই না? তাহলে এখানে 3টা বাইরে 3 থাকলো সমস্যা নাই, ভেতরে 1 - x⁸, এটা এখানে যদি আমরা বিস্তৃতি শুরু করি, তাহলে প্রথম পদ কি হবে? প্রথম পদে কি আমার দরকার আছে? প্রথম পদটা কি হবে চিন্তা করো। প্রথম পদ হচ্ছে 8c0, 1 এর পাওয়ার 8, x এর পাওয়ার 0, আর বাইরে আছে 3। সো এটা গুণ করে কোনোভাবেই তো x আসবে না, সো প্রথমটা নেওয়ার দরকারই নেই। আমার দরকার হচ্ছে দ্বিতীয়টা, তাহলে আমার দরকার হচ্ছে 8c1। তাহলে 1 তো লেখার দরকার নাই, ভেতরে হচ্ছে তোমার x এর পাওয়ার কি হবে, 1 হবে, তাই না? আমার আর লেখার দরকারই নেই, কারণ আমি শুধু x এর সহগ বের করতেছি, আমার আর কিছু দরকার নেই। এইখানে ঝামেলা আছে, এখানে x আছে, রাইট? সো ভেতরে x সংবলিত পদ কিন্তু কখন আসবে দেখো, যখন আমি 8c0 দিব, তখন প্রথমটার পাওয়ার 8 এবং দ্বিতীয়টার পাওয়ার, আচ্ছা এখানে মাইনাস হবে একটা, হ্যাঁ মাইনাস দিতে ভুলে গেছি,
মাইনাস এক্স টু দি পাওয়ার 0। এখন তুমি বলবা যে ভাই এখানে তো এক্স চলে যাবে, চলে গেলে কি বাইরে এক্সটা আসে না, ওইটার সাথে গুণ হলে এক্স হবে না। এখন যদি এখানে আমি এটার মতো HC1 করতাম, তাহলে এখানে এক্সটা কি এক্স এর সাথে এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে যেত, এটা দরকার নাই, তাই না? সেখান থেকে কি আসে দেখো, HC1 এর ভ্যালু হচ্ছে 8, সেটা হবে মাইনাস, এই মাইনাসটা তো বাইরে চলে আসবে তাই না, তাহলে মাইনাস চলে আসবে, HC1 এর ভ্যালু 8, তাহলে হবে 3 8 24, তাহলে এটা হচ্ছে 24x। ওকে, এটার ক্ষেত্রে মাইনাস চলে যাবে, HC0 এর ভ্যালু মনে হয় 1, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1x, তাহলে এটা হচ্ছে প্লাস এক্স, তাহলে কত আসতেছে -23, এটা আসতেছে কত -23x, তাহলে x এর সহগ কত -23। বুঝছো, সহজ না গেমটা? এরপর এটা দেখি আমরা, আবার আমরা সেম কাজ করি। এরপর চলো আমরা এক্স এর সহগ নির্ণয় করি। এটা ভাই আরো সিম্পল, তুমি খেয়াল করো, এখানে আমরা যদি এক্স এর সহগ বের করতে চাই কি করতে পারি আমরা, দেখো এই দুটাকে আমরা লেটস সে গুণ করব, তাই তো 1 এর সাথে এটা গুণ হইলে তো এটা লেখার দরকার, এটা হচ্ছে 1 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার 8 প্লাস মাইনাস এক্স এর সাথে গুণ হবে, তাই না, সেটা মাইনাস দিতে হবে, মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার 8। ওকে, এক্স এর সহগ হিসাব করি, তো এখানে এক্স এর সহগ কখন আসবে, HC0 তে তো আসবে না, HC1 এ আসবে, তাই না? HC1 এ আসবে, প্রথম পদ লেখার দরকার নেই, দ্বিতীয় পদ হচ্ছে এক্স বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস এখানে এক্স, তো বুঝতেছো আগেরটার মতো HC0 তে আসবে, কারণ HC1 দিয়ে দিলে এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে যাবে, তো আমাদের লিখতে হবে কত HC0, প্রথমটা লেখার দরকার নাই, দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে আমাদের 0। তাহলে হিসাব করো, HC1 এর ভ্যালু কত 8 ইন্টু এখানে এক্স বাই 2, তাহলে কাটাকাটি করলে কত আসে ভাইয়া 4 আসে, এবং এখানে আমরা হিসাব করি HC0 এর ভ্যালু 1 এবং এটার ভ্যালু তো 1ই, তাহলে এখানে থাকতেছে x, তাহলে কত থাকতেছে 3x, তার মানে x এর সহগ কত ভাইয়া 3, তাই না? আগেরটাও কিন্তু এভাবেই করলাম আমরা, খুব ইজি জিনিস ছিল, HC0 আলটিমেটলি বুঝতেছো এখানে একটা x অবশ্য থাকে আর এখানে ক্যালকুলেট করে হাবিজাবি যা বাকি থাকার থাকবে আর কি। ওকে, আই থিংক এগুলো এমসিকিউতে আসলে পারবা, এখন খুবই সোজা জিনিস, সিকিউতে অ্যাপ্লাই করতে পারো, এখানে কিন্তু আসলে ভুল কিছু না, এটা সিকিউতেও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সো আমরা এরপর স্টার্ট করি সূচক ও লগ, এবং এখানে অনেক কিছুই পড়বো আমরা। তো সূচক লগের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বের করতে বলে। হ্যাঁ, এখন অনেক টাইপের ফাংশন আছে, তো সবগুলোর জন্য আমি তোমাকে একটা শর্টকাট দেখা দিচ্ছি। হ্যাঁ, তো এই অঙ্কটা দেখে তো তুমি এটা তো মানে ইনভার্স ধরে বের করার সময় তো তোমার কাছে নাই, তো তুমি কি করবা, তোমাকে আমি শিখাবো একটা ট্রিক, একটা না মাল্টিপল ট্রিক। দেখো, ফাংশনের 3টা টাইপে তোমার টেস্ট পেপার ঘেটে আমি পাইছি, এই 3টাই তোমাকে শিখাই দিব। যদি যদি ভাই তোমার ফাংশন দেখতে এরকম হয় লগ এ ভিত্তিক এক্স, হ্যাঁ, তাহলে বিপরীত ফাংশনটা হবে জাস্ট এ টু দি পাওয়ার এক্স, আর কিছু না। ওকে, ইজি না, এটা মনে রাখা কি টাফ, এত এর চেয়ে আরো কমপ্লেক্স জিনিস পড়ছো তুমি। যদি ফাংশনটা দেখতে 1 মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, খেয়াল রাখো 1 মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটার ইনভার্স ফাংশনটা হবে লগ এ ভিত্তিক আর্গুমেন্ট হবে 1 বাই 1 মাইনাস এক্স, লগ এ ভিত্তিক আর্গুমেন্ট 1 বাই 1 মাইনাস এক্স, অর্থাৎ এখানে যে বেস আছে লগের বেস তাই হবে, এবং 1 বাই 1 মাইনাস এক্স হবে। ওকে, আর এখানে এটা এটা একটু বলে, এটা দেখো এ ভিত্তিক এক্স না, বেস আর ইয়ে সেম, বেস আর আর্গুমেন্ট সেম থাকতেছে সূচকে কনভার্ট করলে। আর এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এলএন দেওয়া থাকলে, এলএন এর বিপরীত ফাংশন থাকলে কি হবে দেখো, এখানে এ মাইনাস বি এক্স আছে, সি প্লাস ডি এক্স আছে, এখানেও দেখো এ মাইনাস বি সি প্লাস ডি, মানে এবিসিডির কিন্তু কোনো হেরফের হয় নাই। কি হয়েছে হেরফেরটা, তাইলে এক্স এর জায়গায় হয়ে গেছে দেখো ই টু দি পাওয়ার ওয়াই, তার মানে এলএন দেওয়া থাকলে এলএনটা উঠে যাবে আর এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার ওয়াই বসবে। এর চেয়ে সহজভাবে কি কেউ দেখাইছে তোমাকে? আই হোপ দেখায় নাই। তাহলে এটার বিপরীত, এগুলো কিন্তু সব বোর্ডের কোশ্চেন, হ্যাঁ, আমি তো টেস্ট পেপার দেখে লিখছি ভাই, এই যে আমার কাছে টেস্ট পেপার আছে, কই যাই হোক পাইতেছি না, সেটা কি লগ এ ভিত্তিক এক্স না, তাহলে এটার বিপরীত ফাংশন কি হবে, বেস আর আর্গুমেন্ট, মানে 5 টু দি পাওয়ার এক্স হচ্ছে এটার বিপরীত ফাংশন। 5 সেকেন্ড লাগছে, আই ডোন্ট থিঙ্ক 2 সেকেন্ডও লাগছে। এটাও বোর্ড, এগুলো সব বোর্ডের কোশ্চেন বাই দ্য ওয়ে। এই যে প্রুফ হ্যাভিং, আচ্ছা আমার কাছে টেস্ট পেপার আছে বাই দ্য ওয়ে। সো এখানে দেখো কি বলছে, এলএন
1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখন কি ln এর ফাংশন, রাইট? তো lnটা উঠে যাবে বিপরীত ফাংশনের ক্ষেত্রে ভাই, এবং কি আসবে? 1 তো 1 এর জায়গায় x এর গুলার জায়গায় জাস্ট e টু দি পাওয়ার y চলে যাবে, খতম। আচ্ছা, এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে আমরা যে লগের যে কি বলে শর্টকাটটা দেখতেছি, সেটা কিন্তু 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স এর জন্য। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে 1 এর জায়গায় যদি অন্য যে কোনো সংখ্যা থাকে, ছোট্ট একটা জিনিস চেঞ্জ হবে। শোনো, আনসারটা সেমই থাকবে, যে ওই যে আমি যেটা বলছিলাম যে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা কোনো চেঞ্জ হবে না। জাস্ট এখানে 1 এর জায়গায় যদি কোনো সংখ্যা থাকে, জাস্ট ওইটা তুমি উপরে, বা মেইন কথা হচ্ছে ওটা তুমি বাইরে মাল্টিপ্লাই করে দিবা। ওকে, জাস্ট এতটুকুই চেঞ্জ। আর এটা যদি আমি একটু করে দেখাই তোমাকে, একদম বিপরীত ফাংশনের নিয়মে যদি একটু করে দেখাই, তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। বিপরীত ফাংশন করতে হলে কি করতাম, আমরা এটাকে y ধরতাম, দেন lnটাকে পাঠাইলে এটা e টু দি পাওয়ার y হয়ে যাবে, এটা হবে 2 মাইনাস এক্স 2 প্লাস এক্স। তুমি চাইলে স্কিপ করতে পারো যদি শিখতে না চাও। এটা আর গুণন করলে 2 ই টু দি পাওয়ার y প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার y, এখানে থাকতেছে 2 মাইনাস এক্স। সেখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করতে চাই, এই x টাকে এই পাশে আনলে x কমন নিব, তাহলে e টু দি পাওয়ার y প্লাস 1, আর এই পাশে থাকবে 2 মাইনাস 2 ই টু দি পাওয়ার y। সো x এর ভ্যালু কি আসতেছে, এখান থেকে 2 কমন নিলে 1 মাইনাস ই টু দি পাওয়ার y, আর নিচে আসতেছে 1 প্লাস ই টু দি পাওয়ার y। সো দেখো আনসার কিন্তু সেমই, তাই না? এই যে এখানে জাস্ট x দ্বারা চেঞ্জ হয়ে যাবে। সেটা কিন্তু আগে যেটা করছি সেটাই, 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এটা এক্স এর ফাংশন, সেটা ইনভার্স এক্স করলে এখানে সব এক্স চলে আসবে, এক্স চলে আসবে আর কি। মানে আমরা তো ধরছি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, রাইট? সো এই যে এক্স এর মান বের হইছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি এফ ইনভার্স ওয়াই। তাহলে এটা বেসিক্যালি এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু। দেন আমি যদি এখানে y এর জায়গায় এক্স দিই, সেখানে সবকিছু এক্স হয়ে যাবে। যাই হোক, সো যা থাকতেছে তাই থাকতেছে, যা সামনে যদি 2 থাকে তাহলে 2 হবে। এটা যদি ম্যাথটা এরকম থাকতো, ln 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এক্স, সেম 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, যা সামনে একটা, এখানে যেহেতু 3 আছে একের জায়গায়, তাহলে 3 গুণ করে দিবা, বা এটা অনেক সময় এভাবে ব্র্যাকেট দিয়ে এই পাশে 3 গুণ আকারে থাকে। অ্যান্ড ফাইনালি 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কি এটা কি 1 মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর ফর্মে না? তাহলে লব চলে আসবে, এখানে ভিত্তি 3, তো এখানে 3 লিখবো, মাইনাস এক্স আছে তো 1 বাই 1 মাইনাস এক্স। কয় সেকেন্ড লাগলো? আই হোপ পরীক্ষার হল কম সময় লাগবে, বুঝছো? তো তুমি তো পরীক্ষার হলে যাবা যে ভাই আমি তো সূচক লগ পড়ি নাই, কিন্তু পরে এই মাথা নষ্ট এমসিকিউ গুলা বিপরীত ফাংশন 5 সেকেন্ডে বের করে একটা ভাব নিবা, বুঝছো? এখন তো আবার একটু সিগমা সাজা বেরো না তোমরা, ওই সিগমা সাজতে পারবা, বুঝছো? আসলে ভিতরে ভিতরে তো তুমি একটা পুকি, তাই না? ঠিক আছে, গুড লাক, পড়তে থাকো। অ্যান্ড ফাইনালি 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কি এটা কি 1 মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর ফর্মে না? তাহলে লব চলে আসবে, এখানে ভিত্তি 3, তো এখানে 3 লিখবো, মাইনাস এক্স আছে তো 1 বাই 1 মাইনাস এক্স। কয় সেকেন্ড লাগলো? আই হোপ পরীক্ষার হল কম সময় লাগবে, বুঝছো? তো তুমি তো পরীক্ষার হলে যাবা যে ভাই আমি তো সূচক লগ পড়ি নাই, কিন্তু পরে এই মাথা নষ্ট এমসিকিউ গুলা বিপরীত ফাংশন 5 সেকেন্ডে বের করে একটা ভাব নিবা, বুঝছো? এখন তো আবার একটু সিগমা সাজা বেরো না তোমরা, ওই সিগমা সাজতে পারবা, বুঝছো? আসলে ভিতরে ভিতরে তো তুমি একটা পুকি, তাই না? So, এই ফাংশনটার ডোমেন যখন তোমার কাছে জানতে চাইছে, তার অর্থ কি জানো? ডোমেনের অর্থ হচ্ছে তুমি একটা বীজগাণিতিক ফাংশন বা ইকুয়েশন যেটাই বলো, আচ্ছা না 3 2 1 স্টার্ট। সো তোমাকে যখন আস্ক করা হচ্ছে যে log 3 বেস x এর ডোমেন কি, তার মানে তোমার কাছে বলা হচ্ছে বা তোমার কাছে কোশ্চেন যে করছে সে জানতে চাচ্ছে যে এখানে যে x-টা দেখতে পাচ্ছ, x বা চলক যেটাই বলো ভ্যারিয়েবল, সেখানে কোন কোন মানগুলা বসানো ভ্যালিড। ভ্যালিড মানে কি, যে এইখানে মান বসাইলে আমি একটা আনসার পাবো, যদি আনসার পাই তাহলে ওইটা ডোমেনের মধ্যে ইনক্লুডেড হবে। ঠিক আছে, ডোমেন মানে বুঝে যে আমি একটা ফাংশনে চলকের কোন মানগুলা বসাইলে ফাংশনটা ভ্যালিড থাকে। ঠিক আছে, এখন এখানে আমি এক্স এর কি কি মান বসাতে পারবো, এটা ডিপেন্ড করতেছে যে ফাংশনটা কি রকম। এটা একটা লগারিদমিক ফাংশন, ঠিক আছে? এখন এটাকে একটু সহজভাবে বোঝার জন্য আমি তোমাকে বলি, log 3 বেস x এই জিনিসটা আসলে কি মিন করে। এই জিনিসটা মিন করে যে এই যে ভিত্তি বা বেস 3 আছে, এই 3 এর পাওয়ার কত হলে আমি এই আর্গুমেন্ট x পাবো। এটা হচ্ছে লগ আর সূচক অথবা লগারিদম আর এক্সপোনেন্টের মধ্যে কনভার্সন। তাহলে লগ তোমাকে একটা কোয়েশ্চেন করে যে এই ভিত্তি 3 এর মান কত হলে x পাবো। এটাকে যদি তুমি লেখো তাহলে এটা হচ্ছে সূচকের ভাষা, এটা হচ্ছে লগের ভাষা। অর্থাৎ 3 এর পাওয়ার এমন কিছু একটা বসাইতে হবে যেটা বসাইলে আমি x পাবো। বুঝা গেল?
ঠিক আছে, এখন আসি আমরা এইখানে। এখানে দেখো আমরা যখন ডোমেন বের করতেছি আমরা তখন এক্স এর মানগুলা কি কি বসাইতে পারবো সেটা দেখবো। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে এক্স এর মান কখনো তুমি একটা নেগেটিভ সংখ্যা নিতে পারবা না। কেন ভাইয়া? কারণ যখনই তুমি এক্স এর মান নেগেটিভ কিছু নিবা, তার মানে কি তোমার এখানে এমন কোন একটা সংখ্যা বসাইতে হবে যার জন্য এক্স এর মানটা নেগেটিভ হয়। এখন চিন্তা করো, কোনো সংখ্যার পাওয়ার যদি তুমি প্লাস বসাও তাহলে সংখ্যাটা প্লাস আসে, কোনো সংখ্যার পাওয়ার যদি তুমি মাইনাস বসাও তাহলে সেটা ছোট হয়ে যায়, 1/, হয়ে যায়, নট মাইনাস হয়ে যায়। অর্থাৎ আমি এই 3 এর পাওয়ার কিছু বসায় কখনোই এটাকে আমি ছোট বা মাইনাস করতে পারবো না, ছোট করতে পারবো সর্বোচ্চ। অর্থাৎ এখানে এক্স এর মানটা তুমি কখনো নেগেটিভ কিছু নিতে পারবা না, তাই না? তার মানে পজিটিভ কিছু নিতে হবে, অর্থাৎ সবসময় 0 থেকে স্টার্ট করতে হবে এবং প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা নেওয়া যাবে, কারণ যে কোনো ধনাত্মক সংখ্যার জন্য সেটা খাটবে। এখন চিন্তা করো, এখানে যদি আমি এক্স এর মান সাপোজ 0 বসাই, এখানে 0ই কেন নিব ভাই, সেটা একটা আনসার দেওয়া উচিত। 0-র কথা চিন্তা করো, এক্স এর মান যদি তুমি 0 হয়, এখন চিন্তা করো 3 এর পাওয়ার কি কিছু বসায় 0 আনা পসিবল? কখনোই পসিবল না। তার মানে সংখ্যাটা অবশ্যই নেগেটিভও হতে পারবে না এবং 0-র চেয়ে বড় হইতে হবে। তাহলে এটা 0, আমরা কেন লিখি? এটা ডোমেন 0, ফার্স্ট ব্র্যাকেটটা বুঝতে হবে। ফার্স্ট ব্র্যাকেট মানে যে ওই ব্যবধির ভেতরে সকল মান, মানে 0 এবং প্লাস ইনফিনিটির মাঝামাঝি যত ভ্যালু আছে সব ইনক্লুডেড। এজন্য এটা ডোমেনকে আমরা 0, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। ফার্স্ট ব্র্যাকেট মানে বুঝায় ক্লোজড ইন্টারভাল, মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মাঝামাঝি যত ভ্যালু আছে সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, বুঝছো বিষয়টা? এটাকে অনেক সময় দেখবা রিয়েল নাম্বার আর প্লাস দিয়ে প্রকাশ করে। আর প্লাস মানে সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমার অনেক ভালো লাগছে অ্যান্ড তুমি একটা বেসিক আইডিয়া বুঝছো যে কেন কোনো লগারিদমিক ফাংশনের ডোমেন যখন আমাদের কাছে জানতে চায় তখন সেটার ভ্যালু কেন সকল পজিটিভ নাম্বার বা 0 থেকে ইনফিনিটি প্লাস ইনফিনিটির মাঝামাঝি হয়। লগারিদম রিলেটেড কোয়েশ্চেনগুলোর মধ্যে যদি ডোমেন বের করতে বলে, এর অর্থ কি যে আমি চলক এক্স এর কোন মানগুলা বসাতে পারবো। তো এটা বোঝার জন্য আমাকে আগে এটাকে সূচক ফরম্যাটে নিতে হবে। তাহলে সূচক ফরম্যাটে কি 3 এর পাওয়ার কত হইলে আমি এক্স পাবো, তাই না? এটা তো সূচক বা এক্সপোনেন্টাল লগের মধ্যে কনভার্সন। এখন চিন্তা করো, আমি যদি এক্স এর মান নেগেটিভ কোনো একটা কিছু বসাই, এখন তুমি চিন্তা করো 3 এর পাওয়ার এমন কোনো কিছু বসাই একটা নেগেটিভ সংখ্যা আনা কি পসিবল? পসিবল না, কিন্তু সম্ভব না। আবার চিন্তা করো, আমি যদি এক্স এর মান 0 ধরি তাহলে কি 3 এর পাওয়ার কোনো কিছু বসায় আমি 0 আনতে পারবো? কখনোই আনতে পারবো না। মানে এই ইকুয়েশনটা 0-র জন্য স্যাটিসফাই হবে না কখনো এক্স এর মান, আবার এক্স এর মান নেগেটিভ হইলেও স্যাটিসফাই হবে না। অর্থাৎ এক্স এর মানটা সবসময় 0-র থেকে বড় এবং প্লাস ইনফিনিটির মাঝামাঝি কোনো একটা সংখ্যা হইতে হবে। বুঝতে পারছো? লগের সবগুলোর জন্য কিন্তু এটা আনসার। অনেক সময় দেখবে এটা আর প্লাস দেওয়া থাকে, এটাও চলবে, সমস্যা নেই। এখন এই ফর্মেটটা যখন দেখো ln দিয়ে একটা ভগ্নাংশ দিয়ে দিছে, তখন মুখস্থ এটা রেঞ্জ হচ্ছে সবসময় আর। ঠিক আছে, এটা রেঞ্জ হচ্ছে অলওয়েজ আর। এই কোশ্চেনটা অনেক সময় দেখবা যে 8 + x 8 - x এরকম কিছু একটা এই ফর্মেটে আছে, যেটাই দেখ সবসময় এটা রেঞ্জ হচ্ছে আর। ডান। তারপর দেখো e⁻a মডুলাস অফ x/2, দেখো এখানে x এর মান তুমি মডুলাসে প্লাস বসাও মাইনাস বসাও যা ইচ্ছা তাই বসাও, এটা কিন্তু অলওয়েজ একটা ভ্যালিড আনসার দিবে। x এর যে কোনো মানের জন্য সেটা সত্য। তার মানে এটার আনসার হবে রিয়েল নাম্বার অথবা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, যে কোনো দুইটা অপশনে থাকতে পারে। ঠিক আছে, দুইটা একসাথে থাকবে না অবশ্যই। এরপর এটা তুমি এখন বলতে পারো, দেখো লগ a ভিত্তিক x ডোমেন মানে কি চলকের যে সকল মান বসানো যায়, তাহলে এটা আনসার কিন্তু প্রথমটার মতোই হবে, 0 থেকে +ইনফিনিটির মধ্যে। 5⁻x এর ডোমেন, দেখো ভাই এখানে কিন্তু x এর মান তুমি যা ইচ্ছা তাই বসাতে পারবা, রাইট? তার মানে এটা আনসার কি হবে? হয় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অথবা সকল বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের সেট। লগ a ভিত্তিক x, এটা তোমরা আমাকে করে কমেন্টে জানাও এটার আনসার কি হবে। এন্ড এটা দেখো এই ফাংশনটার রেঞ্জ বলছে, রেঞ্জ মানে কি ভাই? আউটপুট, তাই না? মানে এক্স এর মানগুলা বসালে কি কি আসে। এখন চিন্তা করো, অর্থাৎ এক্স এর মানগুলো আমরা বসাবো, তাহলে ধরো এক্স এর মান আমরা সর্বোচ্চ কি বসাতে পারি? +ইনফিনিটি বসাতে পারি। এখন চিন্তা করো 3 +ইনফিনিটির কাছাকাছি যদি একটা সংখ্যা বলো, এটা কি অনেক বড় একটা সংখ্যা হবে না? এখন অনেক বড় একটা সংখ্যার 1 থেকে যদি মাইনাস করো কিছু কি চেঞ্জ হবে না? ওটা অনেক বড় একটা সংখ্যাই থাকবে, তাই না? কিন্তু সংখ্যাটা মাইনাস হবে কেন? কারণ 3x এর একটা মাইনাস আছে। তার মানে পুরো f(x) এর মানটা কিন্তু হবে -ইনফিনিটির কাছাকাছি কিছু একটা, এক্স্যাক্টলি তো ইনফিনিটি হবে না, মাইনাসের কাছাকাছি কিছু একটা হবে। আচ্ছা, আবার আমরা এক্স এর ভ্যালু যদি লেটস সে -ইনফিনিটি বসাই, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি লেটস সে মাইনাস হয় তাহলে এটা 1/, হয়ে যায়, তাই না? মানে সংখ্যাটা ছোট হয়ে যায়। সংখ্যাটা -ইনফিনিটির মতো বড় যদি হয় তাহলে এটা ছোট হইতে 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 একদম 0-র কাছাকাছি চলে যাবে না? তাহলে 1 থেকে 0-র কাছাকাছি, বা ধরো 0 যদি বাদ দাও তাহলে কি 1 থাকে না? তার মানে f(x) এর মানটা 1 এর কাছাকাছি যাবে, মানে টেন্ডস টু 1 হবে, তাই না? তাহলে আমাদের রেঞ্জটা কি হবে? -ইনফিনিটি থেকে 1 এর মাঝামাঝি। ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম? কারণ 1 তো কখনো হবে না, 1 এর কাছাকাছি যাবে, -ইনফিনিটি তো কখনো হবে না, তাই না? ওটা কাছাকাছি যাবে। সো এই ছিল আজকের ক্লাস। সো আই হোপ তোমাদের এই অল্পটুকু সময়ের মধ্যে আমি আমার পক্ষে
যতটুকু সম্ভব ছিল চেষ্টা করছি। অ্যান্ড আমি আমার কমিটমেন্ট রাখছি, তোমাদেরকে আমি 4টা ক্লাস দিব বলছিলাম, আমি তো 4টা ক্লাস দিছি, সিকিউ, এমসিকিউ, এসকিউ অ্যান্ড শর্ট ট্রিক্স। সো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাও, অ্যান্ড তোমার ফ্রেন্ডদেরকে বলতে পারো যে একটা ভাইয়া আছে অঙ্ক টঙ্ক পড়ায় আর কি, ঠিক আছে? যদি ভালো লাগে, ভালো না লাগলে তো ভাই ঠিক আছে। অ্যান্ড আমার সাথে যদি কানেক্টেড থাকতে চাও, দিজ আর মাই এসেনশিয়াল স্যারকে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবা। ইউটিউব চ্যানেল এটা, ইনস্টাগ্রামে যে স্পেস না দিয়ে লিখবা, আর ফেসবুক পেজ এটা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ভালো করে এক্সাম দাও, অ্যান্ড যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করতে পারো, ঠিক আছে? রিপ্লাই দিয়ে দিব। আসসালামু আলাইকুম।